উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন। উনি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না, এটা জানিয়েছেন। তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়, এটা জানিয়েছেন। ওনার মেয়াদ শেষ হওয়ার পর, অর্থাৎ অবসর হওয়ার পরেও ওনাকে কেন নিয়োগ করা হলো এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল, বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে। পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে, দমন করার লক্ষ্যে বা ধামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে 1.5 বছর এবং পরবর্তীতে আরও 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। এই এক্সটেনশন দেওয়ার পরে 5ই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্ট দায়িত্ব পালন করে 6 তারিখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই কথা বলার পরে উনি তার পেশাগত জীবনের, অর্থাৎ পুলিশ বাহিনীতে যোগদানের বিষয়টা বর্ণনা করেছেন। 1986 সালের ব্যাচের তিনি সদস্য। এএসপি পদে উনি 1989 সালে জয়েন করেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে সিআইডি প্রধান ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, আইজিপি হওয়ার আগে উনি র্যাবের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে 20 থেকে 22 সাল পর্যন্ত। এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 18 সালের যে নির্বাচনের নিশিরাতের ভোট অনেকে বলে থাকেন, সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন। এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র্যাবে জয়েন করেছিলেন। র্যাবে জয়েন করে উনি কি দেখেছেন সেই বর্ণনাটা করেছেন। সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন। কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি, পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ, উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দি করে রাখা হয়েছে। উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না, কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগ্যালি ডিসপোজাল করা হচ্ছে না কেন, এই বিষয়টাই জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে। একাধিকবার জানতে চেয়েছেন, তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি, কিন্তু ওনার দায়িত্বকালের পালনকালীন সময় ওনাকে এটা জানানো হয়নি। পরবর্তীকালে উনি পুলিশ বাহিনীতে ফেরত এসে আইজিপি পদে যোগদান করেন। তার কিছু অংশের বর্ণনা উনি শুরু করেছেন, পরবর্তী অংশের বর্ণনা উনি দিবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা পাঠানো হতো এবং সেই তালিকার ভিত্তিতে নির্যাতন চালানো হতো, কেউ মারাও যেত, সেই তথ্যগুলো এসেছিল। জি এইখানে টিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। 2014 সাল এবং 2018 সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলিউটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে।
উনি র্যাব প্রধান, উনি সিআইডি প্রধান, উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না, উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন। এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার, তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন, ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন, যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন, তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন, যার কারণে আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। আর আর বিশেষ করে উনি ওনার যে ঘটনার কথা বলেছেন, উনি কোন কোন মিটিংয়ে ছিলেন, উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন, এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন। প্রথমের অর্ধে উনি যেটা বলেছেন সেটা হলো যে 19 তারিখে আর্মি ডিপ্লয়েড হয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে। এই সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা উনি বলেছেন।